জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আনসুমান নিকোল। দর্শক, আজকে রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, সাথে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরার তুষার, আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির, তিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক। আমাদের সঙ্গে আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো, তবে জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হবে না, আলাদা, সে বিষয়ে আছে দ্বিমত। একই সাথে জুলাই সনদের আইন ভিত্তিক কোন প্রক্রিয়া হবে তা নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দলগুলো। আলোচনায় এসেছে সংবিধান আদেশ, সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ, গণপরিষদ গঠন, গণভোট আয়োজন, নির্বাচন কমিশনের আরপিওতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব এসেছে। 8 অক্টোবর বিকেলে আবারও আলোচনা হবে। এই হচ্ছে সর্বশেষ তথ্য। আপনাদের মধ্যে 3 জন এই আজকের ঐক্যমত্য কমিশনের বৈঠকে ছিলেন, অনেক কঠিন কঠিন কথা বলেছেন শুনলাম। তো আমাদের মতো আমরা যারা আমজনতা আছি তাদের জন্য যদি এই বিষয়গুলো একটু সহজভাবে এই অনুষ্ঠানে বুঝিয়ে বলেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে একটু জানতে চাই, আপনি একমাত্র ছিলেন না সম্ভবত সেই বৈঠকে, আপনার কাছে একটু বুঝতে চাই, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে জনগণের চূড়ান্ত অভিমত জানতে একটা গণভোট হতে পারে, যে জনগণ এই সনদের বাস্তবায়ন চায় কি না, হ্যাঁ অথবা না ভোটে। জাতীয় সংসদ নির্বাচনের সাথে এটা হতে পারে, এটা 142 অনুচ্ছেদ অনুযায়ী হবে না, এটা অর্ডিন্যান্স জারি করে এই গণভোট করা যেতে পারে। সনদে কি থাকবে সেটা জনগণের কাছে উন্মুক্ত থাকবে, এই জনরায় হবে চূড়ান্ত। আর অন্যদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন জনগণ গণভোটে অভ্যস্ত নয়, আমরা মনে করি জাতীয় নির্বাচনকে কোনো ধরনের সমস্যা করা ছাড়া নভেম্বর অথবা ডিসেম্বরে এটা হতে পারে, তফসিলের আগেও হতে পারে, গণভোট হয়ে গেলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো ধরনের বাধা নেই। জনগণকে একটা জটিল অবস্থায় ফেলে না দিয়ে সহজভাবে এগুলে আমরাও বাঁচি, জাতীয় বাঁচে। তার মানে জাতীয় নির্বাচনের আগে জামায়াত গণভোট চায়, আপনারা চান একই সঙ্গে জাতীয় নির্বাচনের সাথে। তাহলে এখন গণভোট কবে হবে সেটা নিয়ে কি আবার নতুন কোনো সংকট বা বিতর্ক তৈরি হলো কিনা? না, আপনি মোটামুটি পরিষ্কার করেই দিয়েছেন আপনার পাঠের মধ্যে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, ওনারা 3 জনই এই সংলাপের মধ্যে ছিলেন সারাদিন, আমরাও ওয়াজ করেছি সেটা। এখানে সবাই তারকা রাজনীতিবিদ, আমি শুধু একটু ম্লান। আপনিও চমৎকার উপস্থাপিকা বাংলাদেশের। আপনি যেটা বলেছেন মোট কথা এটাই, আমি যে বক্তব্যগুলো যতটুকু আমি পরখ করেছি বা দেখেছি তাতে এরকমই বলা হয়েছে, এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন একটা অচল অবস্থার মতো তৈরি হয়েছিল রাজনৈতিক নেতৃত্বের মধ্যে। বিভিন্ন আজকের আলোচনার মধ্যে অনেক অগ্রগতি হয়েছে বলে আমি মনে করছি, এবং খুব কাছাকাছি যে এই বিষয়টা জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া কীভাবে হবে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক শেষে আজকে দেখলাম রাজনীতিবিদরা মোটামুটি একটা গণভোটের বিষয়ে একমত হয়ে গেছে। তো এখন গণভোট আগে হবে, এবং সেটা 142 যে আর্টিকেল, সেই 142 এর অধীনে না, শুধুমাত্র প্রেসিডেন্টের একটা অর্ডিন্যান্সের মধ্য দিয়েই এই ইলেকশন কমিশনকে এই অনুমতি দেওয়া যেতে পারে। বিষয়টা মোটামুটি এরকম যে জুলাই সনদ বাস্তবায়ন চান কিনা আপনারা, জুলাই সনদে কি থাকবে সেটা রাষ্ট্র বা সরকার জাতির সামনে উন্মুক্ত করে দেবে বা রাজনৈতিক দলও করে দিতে পারে, যে জুলাই সনদের বিষয়গুলো এই একটার পর একটা আপনারা এটা চান কিনা। কেন করা হলো, যে এটা হলো জনগণের যে মতামত, এটা হলো সবচাইতে সার্বভৌম ক্ষমতা, এর চাইতে বড় মতামত কোনো কিছু নাই, যাতে ভবিষ্যতে এটা কোনো সরকার বা পরবর্তী সরকার বা তার পরবর্তী কেউ সাকসেসর এসে এটাকে ইচ্ছা করলেই পরিবর্তন, যদিও সব কিছুই পরিবর্তনযোগ্য, এটাকে ইচ্ছা করলেই পরিবর্তন করতে পারে। এটা যে টোটাল জাতির একটা কনসেনসাস, রাজনৈতিক দল প্লাস জনগণের সম্মতি, এটাকে শক্ত করবার জন্য যদিও বলা হয়েছিল যে পরবর্তী সংসদে এই বিষয়গুলো এই চার্টারের যে সনদে থাকবে, যেহেতু সেই বিষয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছে সেহেতু এটাকে এইভাবে। আর 2টা নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে
হানা ভোটের একটা নির্বাচন, এটাও একটা দক্ষযজ্ঞ কাণ্ড, কিন্তু এই রাষ্ট্রের পক্ষে বা এই সরকারের পক্ষে এই মুহূর্তে আবার একটা বিশাল ব্যয়েরও ব্যাপার আছে, সম্ভব কিনা। সেই জন্য উনি বলেছেন, আমি যেটা দেখলাম যে জাতীয় নির্বাচনের সাথে সাথে ভিন্ন একটা ব্যালট দেওয়া যেতে পারে, যে মানুষ বা আপনারা এটা চান কি চান না। যদিও মানুষ আশা করা যায় যে মানুষ সংস্কার চাচ্ছে, বা কিন্তু শহীদুল ইসলাম বাবুল একটু ছোট করে যদি পরিষ্কার করতেন, অনেক দল কিন্তু জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন চায়, তাহলে জাতীয় নির্বাচনের দিনেই যদি গণভোট হয় সেটা তো তাহলে আর সম্ভব না, আমি যতটুকু বুঝি। আপনারা সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে একমত হলেন, কিন্তু গণভোট নিয়ে আবার মতবিরোধের সূচনা করে মানে জনগণকে আবার একটা অনিশ্চয়তার মধ্যে ফেললেন। আপনি কিভাবে করবেন তাহলে? পথটা কি আপনার? কোনো সুনির্দিষ্ট, এটা তো আগেই বলেছিলেন আমাদের পার্টির পক্ষ থেকে, যে জুলাই সনদ বাস্তবায়নের কোনো নীতিগত বা আইনি ভিত্তি যদি থাকে বিকল্প, সেটাও করা যেতে পারে। এটাও তো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। জুলাই সনদটা আপনি আর আমি স্বাক্ষর করে দিলাম, আমি মনে করি এটাই একটা মানে কি বলে একটা বড় দলিল বাংলাদেশের রাজনীতির ইতিহাসে। সমস্ত জাতির সামনে সমস্ত ফ্যাসিবাদ বিরোধী সমস্ত শক্তি ঐক্যবদ্ধভাবে একটা চার্টার তৈরি করবে। আমরা মনে করছিলাম যে এটা একটা বড় দলিল, তারপরে কেউ এটার উপর আস্থা রাখতে চায়নি যে পরবর্তী সরকার এটা নাও করতে পারে। হ্যাঁ, বলা হয়েছে যে 91-এর যে 3 জোটের রূপরেখা সেটা বাস্তবায়ন হয় না, এটা নেই। এই প্রেক্ষিতে গণভোটের প্রেক্ষিতে আসে, তাছাড়া বিকল্প আর কি পথ থাকতে পারে আমি জানি না। যে একটু বুঝে দেখি, মোহাম্মদ শিশির মনির, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো, জাতীয় নির্বাচন ও গণভোট হবে একই সাথে, তিনি কিন্তু এটা বলেছেন। কিন্তু এমন প্রশ্নের জবাবে, মানে গণভোট কবে হতে পারে এমন প্রশ্ন যখন করা হয়, তখন আপনাদের দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজেদ বলেছেন জনগণ গণভোটে অভ্যস্ত নয়, আমরা মনে করি জাতীয় নির্বাচনকে কোনো ধরনের সমস্যা করা ছাড়া নভেম্বর অথবা ডিসেম্বরে এটা হতে পারে, তফসিলের আগেও হতে পারে। জাতীয় ঐকমত্য কমিশন বলছে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হবে। বিএনপি সালাউদ্দিন আহমদও বলেছেন একই দিনে হতে পারে। আপনারা আবার জাতীয় নির্বাচনের আগে গণভোট চাইছেন, তাহলে মানে কেমন হলো? আবার একটা নতুন বিতর্ক তৈরি হলো? কিছুই হলো না, কোনো বিতর্কেরই জন্ম হয়নি। ইট ইজ বিং রিজলভড। এখন যে জায়গায় গেছে একটা কনসেনসাস হতে যাচ্ছে। মেইন ইস্যু কি? গণভোট। প্রশ্নটা হলো কখন করলে অধিকতর কনভেনিয়েন্ট হবে। এই প্রশ্নে মত পার্থক্যটা খুব বেশি মত পার্থক্য না। এর আগ পর্যন্ত দেখবেন বিতর্ক ছিল বাস্তবায়িত আগে হবে নাকি নতুন সংসদ আসলে হবে। এখন কিন্তু প্রশ্ন এসে গেছে যে না, গণভোট হবে, বাস্তবায়নের জন্য আগেই তার পদক্ষেপ নেওয়া হবে। আস্থার জায়গাটা ফিরে এসেছে, অনাস্থার জায়গাটা দূরীভূত হয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো, কেন এটা আমরা বলেছিলাম? এই জন্য বলেছিলাম যে যদি জাতীয় নির্বাচনের দিন দুটো ব্যালট দেওয়া হয় তাহলে ইট মে বি কনফিউজিং ফর মেনি ভোটার্স। আমি জানি আমাদের দেশে গ্রাম পর্যায়ে অনেক ভোটার আছেন যারা একটা ভোটের জায়গায় যদি 2টা ভোট দিতে চান তাহলে কী পরিমাণ টাইম কনজিউমিং হবে, এবং সেই ক্ষেত্রে একটা বুথে যে পরিমাণ মানুষ একসাথে আসবেন আর ডাবল ব্যালটে যখন তিনি টিকমার্ক দিবেন, এটি কতটুকু টাইম কনজিউমিং হবে এটাও কিন্তু এখানে একটা ক্যালকুলেশনের বিষয় আছে। আমরা ভেবেছিলাম যে আমরা এই জন্য এটা বলি, আমরা বলি এই জন্য কোনো কিছুকে ডিলে করার জন্য নয়, কোনো কনফিউশন ক্রিয়েট করার জন্য। অতীতে 3টা গণভোট হয়েছে আমাদের দেশে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছেন একটা, রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ করেছেন একটা, বেগম খালেদা জিয়া করেছেন একটা। এই সবগুলোতেই অন্য কোনো কিছু আর লিঙ্ক ছিল না, শুধু গণভোট। কি জানা হয়েছিল সেখানে? অমুকের নীতি এবং আস্থা সহিত আপনি একমত কিনা, হা অথবা না বলুন। কেউ হা বলেছে, কেউ না বলেছে, ভেরি সিম্পল। কিন্তু এখন আমরা যদি একটা সংসদীয় নির্বাচনের আসন ভিত্তিক একটা প্রতীকে একটা মার্ক দিতে বলি, আবার হা অথবা নাতে আবার দিতে বলি, তাহলে দুটো সিমালটেনিয়াস ব্যালট যাচ্ছে। এই জটিলতাটাকে এড়ানোটা কিভাবে যায়, দ্যাট ওয়াজ আওয়ার পারপাস। জি, মোহাম্মদ শিশির মনির, আজকে যেটা দেখলাম, যেহেতু ডক্টর আলী রিয়াজও বলেছেন একই সঙ্গে হবে, বিএনপির মতো বড় দলও বলেছে একই সঙ্গে হবে, জামায়াতকে যদি এই বিষয়ে ছাড় দিতে বলা হয় যে না একই সঙ্গে হবে, তাহলে কি জামায়াত ছাড় দিবে? এই আলোচনাটাই হবে 8 তারিখে। 8 তারিখে বিকাল 2:30 আর একটা চূড়ান্ত বৈঠক ডাকা হয়েছে। আজকে আছে, কালকে আছে, পরশুদিন আছে। আমরা ইন্টারনালি আরও কথা বলবো এবং আরও স্টেক হোল্ডারদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। পারপাস থাকবে নট টু ফ্রাস্ট্রেট দ্য সিস্টেম, পারপাস থাকবে হাউ টু মেক ইট ইফেক্টিভ। গণভোটের সিস্টেমটাকে ইফেক্টিভ করা যাবে কি করে। আপনি যদি ইফেক্টিভ ওয়েতে গণভোট না নিতে পারেন তাহলে তো পারপাস অফ দ্য গণভোট মে বি ফ্রাস্ট্রেটেড। এই জন্যই আমরা সেই কথা বলছি। কিন্তু এতে ছাড় দেওয়া হবে কিনা, গণভোটের প্রক্রিয়ার মধ্য দিয়েই যেহেতু ছাড় দিয়ে কাছাকাছি চলে এসেছেন, আর সেই ক্ষেত্রে কোন সময় হবে এটা নির্ধারণ করাটা খুব কঠিন হবে বলে আমার কাছে মনে হয় না। মেইন পারপাস জুলাই সনদের ফান্ডামেন্টাল ইস্যুগুলো ইমপ্লিমেন্টেশন সিওরিটি থাকতে হবে। এই জায়গায় যেহেতু সবাই চলে এসেছে, এটা 2 দিন আগে হবে
নাকি 2 দিন পরে হবে, নভেম্বরে হবে নাকি ফেব্রুয়ারিতে হবে, ইট ইজ নট এ বিগ ইস্যু, আচ্ছা। উইল বি সলভড। জি, আজকে মিটিং হলো, বেশ সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই মনে হয়েছে। 8 তারিখে আবার মিটিং হবে। তাহলে এই যে আপনার জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে মানে অক্টোবরের শুরু থেকে 12ই অক্টোবর পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছেন, এবং আপনাদের 5 দাবির প্রধান দুটি হচ্ছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। আলোচনা হচ্ছে আবার, তাহলে পথেও কি আপনারা 8 তারিখেও আপনাদের যেহেতু 1 থেকে 12 তারিখে কর্মসূচি, ওই কর্মসূচি চালিয়ে যাবেন কেন? দেখেন, এখানে একটা ফান্ডামেন্টাল প্রশ্ন কিন্তু আছে। এখানে প্রস্তাব করা হয়েছে ঐকমত্য কমিশন থেকে যে বাংলাদেশে একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, যেটা বিএনপি 2021 সালে তাদের 31 দফায় বলেছিল এজ এ প্রপোজাল। উচ্চ কক্ষে হবে হইল 105 সদস্য বিশিষ্ট, নিম্ন কক্ষ হবে 300 সদস্য। 105 সদস্য বিশিষ্ট যে হবে উচ্চকক্ষ, সেখানে ঐকমত্য কমিশন বলছিল এটা পিআর সিস্টেমে হবে। বিএনপি সেখানে একটা ডিসেন্টিং দিয়েছে। আমরা বলেছিলাম যে উভয় কক্ষে পিআর হবে। এই আলোচনাটা ওখানে থাকা অবস্থায় পাবলিকের কাছেও চলে গেছে, আন্দোলনের জায়গাও চলে গেছে। এখন যদি বিএনপির ডিসেন্টিং থাকবে কি থাকবে না, এই প্রশ্নে একটা সিদ্ধান্ত নিতে হবে। যখন আপনি একটা জিনিসকে গণভোটে পাঠাবেন, ডিসেন্টিং নিয়ে তো আর গণভোটে পাঠাতে পারবেন না। কারো দ্বিমত আছে এই কথা বলে তার জনগণের কাছে চাওয়া যাবে না যে আপনি দ্বিমতের পক্ষে নাকি দ্বিমতের বিপক্ষে, এই তো থাকা যাবে না। ফলে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ায় উচ্চকক্ষ নিম্নকক্ষের এই বিষয়টাও কিন্তু একটা সেটেল হয়ে যাবে। আমার ধারণা 8 তারিখের পরে আর কোনো কনফিউশন থাকবে না, থিংস উইল বি রিজলভড। এবং এই ক্ষেত্রে আর কারোই কোনো, হয়তো আমি মনে করি কাউকেই হয়তো আর রাস্তায় যেতে হবে না, টেবিলেই সমাধান হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা প্রশ্ন আসলে আমি শহীদুল ইসলাম বাবুল এবং শিশির মনির দুজনকে করতে চাই। আসছি আপনাদের কাছে, মনে হতে পারে যে আপনাদের সময় দিচ্ছে না, দিব নিশ্চয়ই। জাতীয় ঐকমত্য কমিশনের এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন। তিনি বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে সবাই একমত হলেও তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অহেতুক সাংবিধানিক বিতর্ক তুলে বারবার জটিলতা তৈরি করা হচ্ছে। সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়নে অনিশ্চয়তা সৃষ্টি করলে আরেকটি অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়বে। তিনি সবাইকে সতর্ক করে বলেন আরেকটি অভ্যুত্থান হলে গণরোষ থেকে পালিয়ে বাঁচার জন্য জটিলতা সৃষ্টিকারীদের জন্য অনেকগুলো বড় বড় হেলিকপ্টার লাগতে পারে। মানে সনদ বাস্তবায়নে সংবিধানের দোহায় আমি দেখতে পাচ্ছি যে বিএনপি এবং জামায়াতই বেশি দিচ্ছে। তো বড় হেলিকপ্টার আছে আপনাদের খোঁজে? জি, খুঁজতে হবে। হ্যাঁ, শহীদুল ইসলাম বাবু, না হলে যদি হেলিকপ্টারের চাকা ধরে যাইতে হবে। জি। এরকম শোনেন, বিষয় হলো ভিন্ন কি পথ আছে। এটা তো একটা রেভলিউশনারি গভর্নমেন্ট না, তাহলে আর প্রশ্ন থাকতো না। যেহেতু আমরা সাংবিধানিক ব্যবস্থার মধ্যেই আছি, প্রধান উপদেষ্টা বারবার বলেছেন যে আমরা একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছি। এখন আপনি সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে চলে নিয়মের মধ্যে যদি আপনি অনিয়মের কথা বলেন, উনি বলে দেন যে কি কি পথ আছে। এখন আমি যদি বলি যে কালকে থেকে জুলাই সনদ বাস্তবায়িত হয়ে গেল, বা অন্য যদি বসে বলে দিলেন, সেটা তো কোনো আইনি ভিত্তি হলো না। যে কারণে বারবার বলা হচ্ছে যে আইনি ভিত্তির যে বিষয়টা, আপনি এর আগেও বললেন যে নির্বাচন যদি আগেও হয়, গণভোটটা যদি আরো 2 মাস আগে হয়, তারপরে তো সেটা আইনি ভিত্তি দেবে নেক্সট পার্লামেন্ট, তাই তো? তো তাহলে কিভাবে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে, এই প্রশ্নও তো আছে। জুলাই সনদের ভিত্তিতে এটা একটা ইথিক্যাল ইস্যু। সমস্ত রাজনৈতিক দল যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, যারা অংশীজন, তারা যেভাবে নির্বাচন চাইবে, রাষ্ট্র কি তার বাইরে যাবে? এটা হলো একটা মোরাল একটা ব্যাপার। সেই জন্যে শুধুমাত্র এই আগে নির্বাচন হলো না পরে নির্বাচন হলো, হানা ভোট হলো, এই প্রশ্ন না। প্রশ্ন মীমাংসা ওই দিনই হয়ে গেছে যেদিন আমি মনে করি সমস্ত রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ঐক্যমত হয়েছে। এখন বাকিটা প্রক্রিয়ার ব্যাপার। এখন প্রক্রিয়া কি প্রক্রিয়া আছে? এর আগে বিএনপিও বলেছে যে অন্য কোনো পথ যদি থাকে সাংবিধানিক ওই বা নিয়মের মধ্যে, সেই পথের কথা আপনারা বলতে পারেন, কোনো অসুবিধা নাই তো। জি, মোহাম্মদ শিশির মনির, হেলিকপ্টারে সিট লাগবে কিনা? হেলিকপ্টারই লাগবে না, সিট তো অনেক পরের কথা। কেন হেলিকপ্টার লাগবে না জানেন? কারণ উই লার্ন মেনি থিং ফ্রম দি লাস্ট মাস আপসার্চ। মুভমেন্ট থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছি। হেলিকপ্টারে কীভাবে যেতে হয় এটা যেমন দেখেছি, হেলিকপ্টার কীভাবে খুঁজতে হয় এটাও দেখেছি, হেলিকপ্টারে ওঠার আগে মানুষ কেমন করে হেলিকপ্টার ধরতে যায় এটাও দেখেছে সবাই। এখান থেকে একটা শিক্ষা নিয়েছে তো সবাই। আর না হলে আজকে যে গণভোটের জায়গায় আসছে, সবাই তো ছাড় দিয়ে এসেছে। সুতরাং আমার মনে হয় না হেলিকপ্টারের দরকার হবে, সিটের তো দরকার হবে। জি, সরার তুষার, জাতীয় ঐক্যমত্য কমিশনে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু কি বলেছেন আমি বলেছি, তারপরে বলছি সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়নে অনিশ্চয়তা সৃষ্টি করলে আরেকটি অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়বে। মাসখানেক আগে আপনি বলেছিলেন নির্বাচনের আগেই সংবিধান সংশোধন করতে হবে, তা না হলে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে আরও একটি গণ অভ্যুত্থান হবে। সেই অভ্যুত্থান কাদের নেতৃত্বে হবে? এবার যারা অভ্যুত্থানের পক্ষের শক্তি, তাদের বিপক্ষেই কি সেই
অভ্যুত্থান হবে, মানে সেই অভ্যুত্থানে কি আওয়ামী লীগের ঢুকে পড়ার মানে সেই অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে আওয়ামী লীগের ঢুকে পড়ার কোনো চান্সেস আছে কিনা? আপনাকে ধন্যবাদ। আমরা বলেছি যে বাংলাদেশে যে কারণে গণঅভ্যুত্থান ঘটেছে এটার যদি অ্যাসপিরেশনসগুলো ফুলফিল করা না হয়, যেমন সংবিধান পরিবর্তন করার কথাটা কেন এসেছে, কারণ আপনাকে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যেতে হবে যেটা আমাদের এখন নাই। এটাকে যদি আপনি এই ছুতায় ওই ছুতায় বাধা দেন তাহলে আবারও গণঅভ্যুত্থান ঘটবে, এবং আওয়ামী লীগ সেটা করবে না, কারণ আওয়ামী লীগ তো প্রতিবিপ্লবী শক্তি বা পরাজিত শক্তি, তারা তো এই গণঅভ্যুত্থানটাকে নষ্ট করতে চাইবে, নস্যাৎ করতে চাইবে। কিন্তু আমরা বলছি যে এইটার যে আনফুলফিলমেন্ট যেটুকু আছে, যেটুকু এখনো অধরা, এটুকু যদি আপনি বার করে দেন তাহলে এই যে জেনজি এই গণঅভ্যুত্থান করেছে, এরপরে জেনজির পরে যারা আছে তারা মানে ওয়েভ আসতেই থাকবে, ওয়েভ আসতেই থাকবে। এখন এটা যারা ওই সময় মানে বাধা দেওয়ার ক্ষেত্রে যারা থাকবে, ওই যেটা মঞ্জু ভাই বলেছেন যে যারা এই ফ্যাতনা সৃষ্টিকারী তাদের বিরুদ্ধে হবে। ফলে এটা যারাই হোক, এটা ব্যক্তি নিয়ে আলোচনা না, ওই সময় যারা ইনকামবেন্ট তাদের বিরুদ্ধে হবে। আমাদের বক্তব্য তো সেটা যে আপনি যদি আমরা তো চাই না বারবার গণঅভ্যুত্থান ঘটুক, এবং গণঅভ্যুত্থান ঘটা মানে বাংলাদেশের মানুষ রক্ত দেবে এবং আমরা সেই গণঅভ্যুত্থান নিয়ে পরবর্তীতে এরকম নানা ধরনের কথাবার্তা বলবো, এটা তো আমরা চাই না। আমরা চাই যে সমস্যাটা সমাধান হয়ে যাক এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আমরা একটা রাজনৈতিক স্থিতিশীলতার মধ্যে ফেরত যাই। তো সেইটা যদি আপনি করতে না দেন কোনো না কোনো কারণে, সাংবিধানিক ধারাবাহিকতা এটা সেটা এইসব নাম দিয়ে, তখন কিন্তু আবারও এই ওয়েভটা আসবে। তো সেই সময় যারা এটা মানে ফেস করতে হবে তারাই ফেস করবে, এটা হচ্ছে আমারও বক্তব্য। এবং সম্ভবত মঞ্জু ভাইও কাছাকাছি ধরনের কথা বলেছেন, কারণ এই যে সংবিধানের দোহাইগুলো দেওয়া হচ্ছে, আমরা অনেকগুলো কাজ করছি, খোদ আমাদের অস্তিত্ব, এই যে কমিশনে আমাদের অস্তিত্ব, এটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অস্তিত্ব। কোথায় আছে এটা সংবিধানে যে আপনি সংবিধান নিয়ে বসার আমাদেরকে ম্যান্ডেট কে দিয়েছে? যদি আপনি গণঅভ্যুত্থানকে রেফারেন্স না করেন, এই সংবিধানকে রেফারেন্স করলে এটা কোনো সুযোগ নেই। এই সংবিধানকে রেফারেন্স করলে আপনার জন্য একটা জিনিসই আছে, ফাঁসির দড়ি। আর যদি আপনি গণঅভ্যুত্থানকে রেফারেন্স করেন তাহলে আমাদের এই বসাটা ঠিক আছে। সেটার ম্যান্ডেটের ভিত্তিতে আমরা বসছি এবং জুলাই সনদ নামে একটা জিনিস আমরা তৈরি করে অনেক দূর পর্যন্ত দিয়ে দিচ্ছি, যেটা গণভোটে আমরা বিশ্বাস করি যে জনগণ এটাকে পাশ করে নেবে। অন টপ অফ দ্যাট, পরবর্তী পার্লামেন্ট যাকে আবার একটা ডুয়েল রোল দেওয়া হবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির রোল দেওয়া হবে, সে এই জিনিসগুলোকে অনুমোদন করে নেবে। দ্যাটস ইট, আপনার কাজ শেষ। এরপর পলিটিক্যাল স্ট্যাবিলিটি, এরপরেও যদি আবার কোনো সরকার দুর্নীতিগ্রস্ত হয় তার বিরুদ্ধে আবারও আন্দোলন হবে। আমরা তো বলছি না যে বাংলাদেশ আর একেবারে বাংলাদেশ বেহেস্ত হয়ে যাবে, সেটা হবে না, নেপালের মতো আবারও আন্দোলন হতে পারে। কিন্তু এই যে সাংবিধানিক ক্রাইসিস, এই যে স্ট্রাকচারাল ক্রাইসিস, এটা বারবার ঘুরে ফিরে আসবে না বাংলাদেশে। কিন্তু বারবার আপনি হিস্টোরিক্যাল পয়েন্টগুলো যদি খেয়াল করেন, বারবার এই যে সাংবিধানিক যে ক্রাইসিসটার মুখে আমরা এসে দাঁড়াই, এটাকে বাইপাস করি বলেই কিন্তু নানা ধরনের সমস্যা হয়। যেমন 2007-এর উদাহরণটা দেখতে পারেন, 90 গণঅভ্যুত্থান ঘটেছে, 24-এ গণঅভ্যুত্থান ঘটেছে। 2007-এ সেই ধরনের কোনো পজিটিভ ফোর্স সমাজে ছিল না বা জনগণ ছিল না বলে আপনি একটা 1/11-এর মতো ঘটনা ঘটেছে। ক্রাইসিস আপনার সামনে আসবে, যদি পজিটিভ ফোর্স থাকে তাহলে গণঅভ্যুত্থান ঘটবে, যদি পজিটিভ ফোর্স না থাকে তাহলে 1/11-এর মতো ঘটবে, কিন্তু কিছু একটা ঘটবেই। এইটা হচ্ছে বাস্তবতা। এই ডেডলকটা আমরা কাটাতে চাচ্ছি, এবং এটা কাটাতে চাইলে যারা শাসন করবে, সেটা বিএনপি হোক, সেটা জামায়াত ইসলামী হোক, সেটা এনসিপি হোক, সেটা গণ অধিকার পরিষদ হোক, যারা সরকারে আসবে তাদের জন্যই কিন্তু ভালো। ফলে আমাদের যে পলিটিক্সটা এই মুহূর্তে বা যে কথাগুলো হচ্ছে, এটা প্রত্যেকটা দলের জন্য মানে বেটার, তারা একটা বেটার সিস্টেমের মধ্যে থেকে গভর্ন করবে। এটা কি ভালো না? এই কথাটাই এসেছে। জি, রাশেদ খান, অনেক রাজনৈতিক দল জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন চায়, গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলো, কিন্তু গণভোট কবে হবে সেটা নিয়ে আমরা কিছুটা বিরোধ দেখেছি, শঙ্কা তৈরি হয়েছে। আপনাদের দলের অবস্থান কি? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। দেখেন, আমাদের দলের যে অবস্থান আমরা স্পষ্টভাবে জানিয়েছি, জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি দিতে হবে। এবং একই সাথে আমরা যেটি বলেছি, এই যে বিএনপি এবং জামাতের মধ্যে বা এনসিপির মধ্যে যে ধরনের ডিবেট, এই যে এতদিন আলোচনা আটকে ছিল এই তিনটা দলের কারণে, এই তিনটা দল আজকে যে ধরনের আচরণ, অত্যন্ত সফট আচরণ করেছে, এটা যদি আরও 2 মাস আগে করত, তাহলে এই 2 মাস সময়ে সরকার কিন্তু রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচারে তারা মনোযোগ দিতে পারত। কিন্তু এনসিপির পক্ষ থেকে সবসময় যেটি বলা হয়েছে যে গণপরিষদ নির্বাচনের বাস্তবতা কি বাংলাদেশে আছে? এখন জামাতের পক্ষ থেকে আমরা দেখলাম, আমি তো নিজেই বৈঠকে ছিলাম, আমার কাছে আসলে ভিতরের যে আলোচনা সেটা পজিটিভ মনে হয়েছে, কিন্তু বাইরে এসে যখন সাংবাদিক বক্তব্য প্রশ্ন করলো তখন আবার নেতিবাচক মনে হয়েছে। অর্থাৎ আমাদের রাজনীতিবিদদের এক ধরনের চরিত্র হলো, আপনি যখন টেবিলে বসবেন খুব মিষ্টি কথা বলবেন, এখন মিডিয়ার সামনে তো কিছু গরম কথা বলতে হয়। তো আমার কাছে মনে হয় জামাত ভিতরে যে সফট আলোচনা করেছে, শিশির মনির ভাই বক্তব্য রেখেছে, অত্যন্ত পজিটিভ ছিল। বাইরে এসে আরেকজন নেতা আবার সেটাকে উল্টে দিয়েছে। অর্থাৎ আমরা যে ইতিবাচক আলোচনা করলাম, জনগণ এটাকে ভালোভাবে নিল, এটা আবার একজন পলিটিশিয়ান বাইরে এসে জনগণকে হতাশ করল। আর বিএনপির পক্ষ থেকে আমার কাছে মনে হয় যে তারা অনেক ছাড় দিচ্ছে। আগে যে ধরনের অবস্থা ছিল,
আজকে আমার সেটি মনে হয়নি। আজকে সালাউদ্দিন ভাই তিনি স্পষ্টভাবেই গণভোটের পক্ষে বক্তব্য দিয়েছেন এবং অন্যদিন যেভাবে আপনার 106 অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার কথা বলতেন, সেদিকে ওইভাবে গুরুত্ব আজকে দেননি। তার মানে আজকে সবগুলো দল তারা কিন্তু মোটামুটি এই গণভোটের ব্যাপারে একমত হয়েছে। আমার যে মানে আমার যে অবজারভেশন, একই দিনে জাতীয় নির্বাচন এবং একই দিনে যদি আপনার এই জুলাই সনদের পক্ষে ভোট নেওয়া হয় অর্থাৎ গণভোট, এক্ষেত্রে জামাত, বিএনপি, এনসিপি বা প্রত্যেকটা দল একটা জায়গায় থাকবে বা একমতে থাকবে বলে আমার কাছে মনে হয়েছে। আমরা এই কথাগুলোই বলছিলাম আমাদের দলের পক্ষ থেকে যে একই দিনে জাতীয় নির্বাচন এবং একই দিনে জুলাই জাতীয় সনদের বিষয়ে গণভোট নেওয়া, এটা আমাদের প্রস্তাবনা ছিল। আজকে দেখলাম সবগুলো দল মোটামুটি এই জায়গায় একটা জায়গায় একমতে এসেছে। এখন বাইরে কি বক্তব্য দিয়েছে সেটা আমার কাছে মনে হয় যে মিডিয়াকে গরম করার জন্য, পাবলিককে উত্তেজিত করার জন্য, দলীয় নেতাকর্মীরা আছে তাদেরকে এক ধরনের বার্তা দেওয়ার জন্য, প্রধান বিরোধী দল হিসেবে জাহির করার জন্য এরকম কিছু মনে হয়েছে হতে পারে। এখন জামাতের ভিতরের আলোচনা খুব ঠান্ডা মনে হয়েছে এবং মনে হয়েছে যে সরকার যদি এক ধরনের সিদ্ধান্ত নেয়, দেখেন আজকে না, আমি এর আগেও মিটিংয়ে বলেছিলাম এই যে আমাদের ভিতরে মোটামুটি 80% আমরা একমতে পৌঁছেছি, তাই না, আর 20% আমাদের ভিতরে ভিন্নমত রয়েছে। এই ভিন্নমতকে ঐক্যমতে নিয়ে আসার দায়িত্ব কার? সরকারের। আমি গত বৈঠকে যে বক্তব্য রেখেছিলাম যে মাননীয় আলী রিয়াজ স্যার, আপনি যেটি বলছেন যে আপনারা শুধুমাত্র সরকারকে পরামর্শ দিবেন, কিন্তু এই কমিশনের প্রধানকে মাননীয় প্রধান উপদেষ্টার অধীনে আপনার অন্যান্য উপদেষ্টারা, সেক্ষেত্রে আপনারাও সরকারের অংশ, আপনারা সবাই মিলে একটি সিদ্ধান্ত গ্রহণ করেন। সে সময় আলী রিয়াজ স্যার আমাকে থামিয়ে দেয়। তিনি বলেন যে রাশেদ, আপনার কথা শুনলে বিভ্রান্ত হই। আজকে সেই আলী রিয়াজ স্যার আমাকে ধন্যবাদ দিয়েছেন। আমি স্যারকে বলেছি যে স্যার, এখন তো সবাই আমার লাইনে হাঁটতেছে। আমি যে কথা বলেছিলাম যে আপনাদেরকে দিন শেষে সিদ্ধান্ত নিতে হবে, এখন মনে করেন যে বিএনপির যে ধরনের দাবি, জামাতের ভিন্ন ধরনের দাবি, এনসিপি আরেক ধরনের দাবি করছে, কিন্তু এই যে ভিন্ন দাবি, এইটাকে ঐক্যমতে কে আনবে? অবশ্যই এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। আর সরকারের পার্টকে এই যে জাতীয় ঐক্যমত কমিশন, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে তারা দেখলাম যে ওই সিদ্ধান্ত নেওয়ার দিকে যাচ্ছে, এটাকে আমি পজিটিভ ভাবে দেখি। আপনি মনে করেন যে একটা কনক্লুশন দেওয়া অবশ্যই আসতে হবে। 8 তারিখে ঐক্যমতে আসার কোনো বিকল্প নাই। জনগণের সাথে দলগুলো তামাশা করবে, এটা তো হইতে পারে না। অবশ্যই ছাড় দিয়ে হলেও ঐক্যমতে আসতেই হবে। সৈয়দ তুষার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন অনেক উপদেষ্টাই নিজেদের আখের গুছিয়েছে, তারা গণঅভ্যুত্থানের শক্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। যখন সময় আসবে তাদের নামও আমরা প্রকাশ করব। উপদেষ্টারা অনেকেই রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে রেখেছে দাবি করে নাহিদ বলেন তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। উপদেষ্টারা আখের গুছিয়েছে, তাদের নাম এখনই কেন আপনারা বলছেন না? মানে এখনই বললে সুবিধা হতো কি, জনগণ তাদের চিনতো এবং তারা আরো আখের গোছানোর আসলে সুযোগ পেত না, এখন কেন বলছেন না? আমার একটা অনুমান ছিল যে আজকে আপনি প্রশ্নটা করবেন, একদম সত্যি আমার একটা ধারণা ছিল আপনি করবেন। এনিওয়ে, এটা আমরা তো এটা দলগতভাবে বলি নাই, উনি একজন উপদেষ্টা ছিলেন, হি ইজ অ্যান ইনসাইডার। ওই জায়গা থেকে উনি হয়তো জানেন অনেক কিছু, যে কোন উপদেষ্টারা কী ধরনের ভূমিকা নিচ্ছেন না নিচ্ছেন। আমরা বাইরে থেকে অনেক কিছু শুনি, সবটা তো আমরা রাজনৈতিকভাবে আনতে পারি না। কিন্তু ডেফিনেটলি আমি মনে করি যে নাহিদ ইসলাম যেহেতু তার 3টা রোল, তিনি গণঅভ্যুত্থানের একজন নেতা, শীর্ষ নেতা, তারপরে তিনি উপদেষ্টা ছিলেন, তিনি এখন একটা দলের প্রধান। ফলে তিনি সার্বিক দিক বিবেচনা করে যখন ঠিক মনে করবেন যে কখন এই মানে হুইসেল ব্লোয়িংটা করতে হবে, তো তিনি তখন সেটা করবেন। ইতিমধ্যে তিনি যেটা বলেছেন এটা কিন্তু অনেক অ্যালার্মিং, যে উপদেষ্টাদের যে গণঅভ্যুত্থানের, আমি নিজে কিন্তু অনেকবার আপনার টকশোতে এসে বলেছি যে অনেক উপদেষ্টাদেরকে দেখলে মনে হয় তারা পেইড লিভে আছে, মানে একটা খুব মজার মধ্যে আছে। হ্যাঁ, গণঅভ্যুত্থানের যে পেইন, মানে এরপরে মানুষের যে পেইন, আহতদের যে কাতরানি থেকে শুরু করে মানুষের যে আকাঙ্ক্ষা, সেগুলো একজন উপদেষ্টার যেভাবে চেহারার মধ্যে দেখা যাবে, তিনি দাঁড়ালে যেটা বোঝা যাবে যে আমি এগুলো দ্বারা বার্ডেন্ড, এটা মনে হয় না আমাদের কাছে। সেখান থেকে উনি এই কথা বলে থাকতে পারেন না। আখের গুছানো, তদবির, বাণিজ্য, এটা সেটা, এগুলোর কথা তো আমরা প্রতিনিয়ত শুনতেই পাচ্ছি নানাভাবে। তো সেগুলো থেকে উনি বলেছেন আমাদের হয়তো অপেক্ষা করতে হবে যে তিনি আসলে কখন বলবেন, যে সময় হলে তাদের নাম বলবেন। এর আগ পর্যন্ত আমার পক্ষে এটা বলা সম্ভব না। তুষার, তিনি নাহিদ ইসলাম আপনাদের দলের আহ্বায়ক, আপনারা সকলে মিলে বললেও যেটা সত্য হবে না, তিনি একা বললে সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কি এই কারণে এখন অর্ধেকটা বলছেন, পুরোটা বলছেন না? এই কারণে তিনি নাহিদ ইসলাম আরেকটা কথা বলেছেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার উপর আস্থা রেখে প্রতারিত হয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন। আপনারা যদি প্রতারিত না হতেন তাহলে নামই বলতেন না কখনো, বা এইটুকুও বলতেন না, এমন কি না?
না, প্রতারিত না হলে তো এই প্রশ্নটাই আসতো না। আজকে যে আমরা শুধু ক্রাইসিস, আপনারা প্রতারিত হয়েছেন বলে বলছেন, আমরা- কিন্তু জনগণ যে প্রতারিত না হচ্ছে এটা উনি জনগণের পক্ষ থেকেই বলেছেন বলে আমার মনে হয়। কারণ কি, আপনি এই যে এখন কমিশনে গিয়ে আপনি আলোচনা করছেন, এই যে এখন যে কথাগুলো আসে, কনস্টিটিউশনাল অর্ডার দিতে হবে, প্রোক্লেমেশন করতে হবে, এই আলোচনাগুলো কিন্তু এখন করার কথা না আমাদের এই 1 বছর পরে। এখন আপনার শুধু ইলেকশনের প্রস্তুতি নেওয়ার কথা, এটা আপনি অগাস্ট মাসেই করার কথা। কিন্তু এই যে যারা 106-এর ভেতর ঢুকিয়ে দিল বাংলাদেশকে, এবং ঢোকানোর ফলে যে কতগুলো মানে সমস্যা দেখা দিয়েছে, মানে যেগুলো ইনএভিটেবল প্রবলেম কতগুলো দেখা দিয়েছে, এইটা থেকে তো আমাদের মানে পেরোতে হবে। কারণ এখনই আপনার এই গণ-অভ্যুত্থানের সরকার থাকতে থাকতেই কোর্টের মধ্যে গিয়ে কেউ প্রশ্ন করছে যে আপনারা যে হিয়ারিং করেছেন হিয়ারিং কপি দেখান। এটা এখন ঘটছে, পরবর্তীতে আরও খারাপ কিছু ঘটতে পারে। ফলে এই যে তখন ছাত্ররা ইমোশনাল ছিল, তখন ছাত্ররা তো এই ব্যাপারগুলো জানতো না, তাদের তো এই অভিজ্ঞতা নাই, তারা আন্দোলন করতে পারে, রক্ত দিতে পারে, কিন্তু রাষ্ট্রের এই যে কতগুলো টেকনিক্যাল বিষয়, এটার ব্যাপারে যারা মিসগাইড করেছে উনি তাদের ব্যাপারে বলে থাকতে পারেন যে তারা হয়তো আশ্বস্ত করেছিলেন যে না, এটার মধ্যে দিয়ে করলে আমরা একটা খুব সুন্দর সমাধানে পৌঁছাবো, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই সুন্দর সমাধানে পৌঁছানো না। যেমন ধরেন আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন রাষ্ট্রপতির পদত্যাগ চাইলাম, যে এই রাষ্ট্রপতি পদত্যাগ করা উচিত, এই গণ-অভ্যুত্থানের পরে শেখ হাসিনার প্রধান বিচারপতির কাছে রেফারেন্স পাঠাবে যে এই গণ-অভ্যুত্থানে সরকার গঠন করা যাবে কিনা। আমি একটা প্রোগ্রামে বলেছিলাম যে এর চেয়ে ভালো আমাদেরকে 20 দেন, খেয়ে মরে যাই। কারণ এটা তো অ্যাবসার্ড যে শেখ হাসিনার প্রধান বিচারপতি, যিনি তখন পলাতক, তার কাছে রেফারেন্স পাঠাচ্ছেন 106-এর মধ্যে দিয়ে যে এই সরকার গঠন করা যাবে কিনা। তো এই রাস্তায় যারা আমাদেরকে নিয়ে গেছেন, এটা কোনো দরকার ছিল না। ধরেন শেখ হাসিনা পালিয়ে গেছেন ওই হেলিকপ্টার করে, হেলিকপ্টারের চাকায় ঝুলে যদি এই রাষ্ট্রপতি চলে যেতেন, তাহলে সাংবিধানিক ধারাবাহিকতার কি হতো? এই প্রশ্নটা কি চিন্তা করেছেন? যে এখন তো রাষ্ট্রপতি আছে থেকে বলা হচ্ছে যে না ওনাকে রাখতে হবে কারণ সাংবিধানিক ধারাবাহিকতা। যদি উনি সহ পালিয়ে যেতেন তখন কি হতো? ফলে সাংবিধানিক ধারাবাহিকতা ইট ইজ আ ব্লাফ। এই ব্লাফটা আমাদেরকে দেওয়া হয়েছে। তখন ছাত্ররা নানা কারণে বুঝতে পারে নাই, বা তাদের যারা সিনিয়র যাদেরকে তারা বিশ্বাস করেছেন তাদের দ্বারা তারা প্রতারিত হয়েছেন বলে ওনারা মনে করছেন এক গণ-অভ্যুত্থানের ফিগার হিসেবে। তো সেইটা আমি মনে করি যে গুরুত্বপূর্ণ তাদের এই স্টেটমেন্টটা। এখন দেখা যাক যাদের ব্যাপারে বলেছেন তাদের টনক নড়ে কিনা। জি, মোহাম্মদ শিশির মনির, আপনি পূজা মণ্ডপে গিয়ে রোজা ও পূজাকে মুদ্রার এপিঠ ওপিঠ উল্লেখ করে একটি বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। তিনি বলেছেন মওদুদি ফিতনা প্রতিহত না করলে দেশে ইসলাম থাকবে না। বলেছেন জামায়াত নেতা শিশির মনির পূজা এবং রোজাকে এক আখ্যায়িত করে ঈমান হারা হয়েছেন। আপনি সেটার একটা কবিতা দিয়ে আপনি একটা উত্তরও দিয়েছেন। আপনি আর কোনো মন্তব্য করতে চান এই অনুষ্ঠানে? না, আমি এটি করতে চাই। আমি আসলে সম্প্রীতি বোঝাতে গিয়ে এই কথা বলেছিলাম, কিন্তু মুদ্রার উদাহরণটা অনেকেই হয়তো ভালোভাবে বুঝতে পারেন নাই, এই জন্য একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তো সারা জীবনেই তো আমরা ধর্মীয় সম্প্রীতির কথা বলেছি, ধর্মীয় অনুভূতিতে আঘাতের কথা তো কোনোদিনই চিন্তা করি নাই, কখনোই মাথায় আসে নাই। এটা মুসলমান ধর্মই হোক, হিন্দু ধর্মই হোক, বৌদ্ধ ধর্মই হোক, খ্রিস্টান ধর্মই হোক। ফলে যে কথা তিনি বলেছেন, আমি মনে করি তিনি মুরব্বী মানুষ, অনেক বয়স্ক মানুষ, ওনার এই কথার কাউন্টারে আমার কোনো কথা নাই, কিন্তু আমি রেসপেক্ট হিম। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি ওই মুদ্রার উদাহরণটা নিয়ে এক ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, যেটা আসলে চাইলেই এড়িয়ে যাওয়া যেত। সুতরাং মাই হাম্বল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিকোয়েস্ট, ধর্মীয় অনুভূতিতে আঘাতের এলিগেশন যদি আমার বিরুদ্ধে দেওয়া হয়, আমি মনে করি এটা জাস্টিফাইড হবে না। মাই ইন্টেনশন ওয়াজ ভেরি ক্লিয়ার। আপনার প্রতি অবিচার করা হবে। শহীদুল ইসলাম বাবুল, এই মাসের শেষ সপ্তাহ থেকে একক প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া শুরু করবে বিএনপি। অন্যদিকে জামায়াত 1 বছর আগেই সবুজ, লাল, নীল যত ধরনের সংকেত আছে সব ধরনের প্রার্থীদের দিয়েছে। তারা মাঠে দীর্ঘ সময় ধরে কাজ করছে। এর মধ্যে বাড়ি বাড়ি পানির ফিল্টার বা যদি ফ্যানও দিয়ে থাকে ডাকসু নির্বাচনের মতো, সেটাও আসলে অবাক হওয়ার মতো বিষয় না। তো ডাকসুর মতো যদি অপ্রত্যাশিত ফল করে ফেলে জামায়াত নির্বাচনে, আপনারা আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তখন তুলবেন না তো ডাকসুর মতো? নির্বাচনে জিতলে যদি ফেয়ার ইলেকশনে জিতে যায়, এবার এই সরকারের অধীনে কোনো পার্সিয়াল ইলেকশন হবে এটা তো আমরা মনে করি না। ডাকসুর পরে আপনারা অভিযোগ করেছেন? না, ডাকসু সেটা তো অভিযোগ, সেটা ডকুমেন্টারি আসছে পরবর্তীতে কি কারণে টোটাল নির্বাচনে কি হয়েছে, কিছু অনিয়ম বা অসত্য বক্তব্য বা লুকানো এই বিষয়গুলো তো ছিল নির্বাচনে। হ্যাঁ, আচরণবিধি লঙ্ঘনের, এটা তো অসত্য না। তো সেই প্রেক্ষাপটে নির্বাচনের ক্ষেত্রে, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে সেই বিষয়গুলো না হয় ভালো, কারণ এখন থেকেই যদি এই থেকে শিক্ষা নিয়ে গভর্নমেন্ট হয়ে যায়, না হলে অভিযোগ অন্যায় অনিয়ম হলে সেই অভিযোগ তো আসতেই পারে। সেটা বিএনপিও জিতলেও জামাত করতে পারে, অন্যান্য রাজনৈতিক দল। প্রশ্ন সেটা না, প্রশ্ন হলো নির্বাচনের মধ্যে দিয়ে জামাতে ইসলাম যদি বিজয় হয়, ওকে ওয়েল অ্যান্ড গুড। বাংলাদেশে তো গণতন্ত্রের প্রতি রেসপেক্ট আপনার রাখতে হবে। আমরা 17 বছর কি 18 বছর আমরা নির্বাচন পাইনি, ভালো একটা নির্বাচন করতে পারিনি, ক্ষমতার বাইরে আছি। 91 সালে শেখ হাসিনা বলছিল দমদম এয়ারপোর্টে বিএনপি 10 সিটের বেশি পাবে না। হোক, ওয়েল অ্যান্ড গুড, তবু নির্বাচনটা হোক। ভোট আপনি আমাকে না দেন, আপনি আমাকে নাও জেতান,
চান, কিন্তু নির্বাচনটা হোক, এটাই আমাদের বক্তব্য, জি। যে জাতীয় নির্বাচনটা সুন্দর, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশ হোক, মানুষ ভোট দেখ। তাতে যদি জামাত ইসলাম ক্ষমতায় যায়, ওকে, আই রেসপেক্ট এবং স্যালুট দেম। জি, রাশেদ খান, ফেসবুকে লম্বা এক পোস্টে আপনি বলেছেন জামায়াত এবং শিবিরের অন্য দলে নিজেদের কর্মী যুক্ত করার রাজনীতির নীতি বন্ধ করতে হবে। সম্প্রতিকালে এই নীতির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গণ অধিকার পরিষদ ও এনসিপি। অন্য দলে নিজেদের কর্মী যুক্ত করার যে নীতি জামায়াত ও শিবিরের, তা আপনাদের এই দুই দলকে আসলে কিভাবে ক্ষতিগ্রস্ত করলো? ধন্যবাদ। দেখেন, আমি এনসিপির অনেক নেতার সাথে কথা বলেছি, যেহেতু তারা আমরা একসাথে অনেক আন্দোলন সংগ্রাম করেছি, ডাকসু নির্বাচন করেছি, এবং আমাদের উভয়ের উত্থানটা মূলত 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন। তো ওই সময়ে তো আসলে শিবির প্রকাশ্যে কোনো রাজনীতি করতে পারেনি। সে সময় তারা আমাদের মধ্যে নানানভাবে যুক্ত হয়েছে, এটা বাস্তব। এবং শুধু আমরা না, আমি দেখেছি যে ছাত্রদলের মধ্যে পর্যন্ত শিবির যুক্ত হয়েছে, আমার পরিচিত এরকম কয়েকজন ছিল। এবং এই গণ অভ্যুত্থানের পরে আমি যেটা দেখলাম যে এনসিপির মধ্যে অনেক শিবির যুক্ত হয়েছিল, যেটা সরার তুষারও জানেন। এবং আমাদের মধ্যে ওই সময় থেকে যারা ছিল তাদের অনেকে এখন আছে। পরবর্তীতে যখন জামাত এখন খুব একটা ভালো রাজনীতি করছে বা তাদের সময়ের সব থেকে সেরা সময় রয়েছে, অনেকে আবার গণ অধিকার পরিষদ বা আমাদের ছাত্র সংগঠন ছেড়ে আবার শিবিরে বা জামাতে চলে গেছে। তো এই জায়গা থেকে আমার কাছে যে উপলব্ধিবোধের জায়গাটা, যে এই ধরনের রাজনীতি আমাদেরকে আসলে ক্ষতিগ্রস্ত করছে। মনে করেন যে আমি এক ধরনের সিদ্ধান্ত নিতে চাই, এখন সে শিবিরের সাথে জামাতের সাথে ইনভলভ হওয়ার কারণে অপ্রকাশ্যে সে আমাকে মনে করেন নানানভাবে জামাত শিবিরের যে ধরনের এজেন্ডা সেদিকে প্রভাবিত করতে চায়। তো এইটা কি আসলে ভিতরের খবর জামাত শিবিরের ওখানে পাস করে দেয়, আমার কাছে মনে হয়েছে। আমার একটা এই দীর্ঘ 18 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে 24 সাল বা এখন পর্যন্ত যে অভিজ্ঞতা, আমার কাছে মনে হয়েছে যে এই অপ্রকাশ্যে রাজনীতি জামাত শিবিরকে যেমনিভাবে ক্ষতিগ্রস্ত করছে, একইভাবে এনসিপি এবং গণ অধিকার পরিষদ এটা ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য আমি এই লম্বা পোস্ট দিয়েছি। আমি আরেকটা বিষয়ে একটু অ্যাড করতে চাই, যেটা নাহিদ ইসলামকে নিয়ে আপনি সরার তুষারকে প্রশ্ন করলেন। দেখেন, আপনার এই টকশোতে অনেকগুলো টকশোতে আমি এসেছি, প্লাস অনেকগুলো বক্তব্যে আমি সবসময় যেটি বলেছি যে এই সরকারের মধ্যে যাদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তারা উপদেষ্টা হিসেবে ফিট না। তাদের অনেককে আমি 18 সাল থেকে চিনি, এমনকি তাদের কেউ কেউ এমন আচরণ করেছে। আমি যখন 18 সালে জেলে যাই, আমার মা তাদের কাছে গিয়েছে, বলেছে আমার ছেলের জন্য একটু কথা বলেন। তারা রাস্তায় নামে নাই, কথা বলে নাই। এছাড়া বিভিন্ন সময় আমরা যখন প্রোগ্রামের আয়োজন করেছি তাদেরকে ফোন দিয়েছি, তাদেরকে আনতেই পারি নাই, হাসিনার বিরুদ্ধে তারা কথা বলবে না। আমি অবাক হয়ে গেলাম যে এই মানুষগুলো পরবর্তীতে উপদেষ্টা হয়ে গেল। তখন আমি এনসিপি নেতৃবৃন্দ, শীর্ষ নেতৃবৃন্দ যারা, তাদের সাথে কথা বলেছি, এমনকি ছাত্র উপদেষ্টা যারা হয়েছে আমি তাদেরকেও জানিয়েছি তোমরা কাদেরকে উপদেষ্টা বানালে। তো সেই সময় দেখেন আমি লাগাতার কিন্তু সমালোচনা করেছি। আমার কাছে মনে হয়েছে যে আমি তো রাজনীতি করি, তো আমাকে সমালোচনা করতেই হবে, এই সরকার তো আর আমার সরকার না। দেখেন, আমি সবসময় বলেছি যে এনসিপির যারা নেতারা বা যারা ওই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল, তারা কিন্তু এই উপদেষ্টা পরিষদ গঠন করেছে। আজকে নাহিদ ইসলামের যে বক্তব্য, সেই বক্তব্যের মাধ্যমে কিন্তু এটা প্রমাণিত হয়। এখন আমার প্রশ্ন হলো, নাহিদ ইসলাম এই কথা কেন বলছে? এখন কি তাহলে উপদেষ্টারা নাহিদ ইসলামের কথা শুনছে না, নাকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কথা শুনছে না? আপনি সেই সময় তাদেরকে পছন্দ করে যুক্ত করলেন, আর এখন বলছেন যে তারা জাতির সাথে গাদ্দারি করছে, তাহলে দায়টা কার? নাহিদ ইসলামদের নিতে হবে। অর্থাৎ নাহিদ ইসলামরা যে ভুল করেছেন, নাহিদ ইসলাম নিজেই স্বীকার করেছেন যে আমরা ভুল করেছি, এই ভুলের খেসারত পুরো জাতিকে দিতে হচ্ছে। আজকে সংস্কার বিচারের যে আলাপটা আপনি সারা বছর ধরে আমাদেরকে শোনালেন, যে গল্প শোনালেন, ট্যাবলেটটা খাওয়ালেন, এখন কি হলো? দিন শেষে কি আদৌ কোনো সংস্কার হয়েছে? দিন শেষে কি বিচারের কোনো? দিন শেষে নির্বাচনের ট্যাবলেটই সবাই খেলো, তাই তো নির্বাচনের ট্যাবলেটই খেতে হচ্ছে। আমি একটু এই বিষয়টা শেষ করি। তো আমার কাছে মনে হয় আরেকটি জিনিস অ্যাড করে, যেটি সরার তুষার বললেন যে এই রাষ্ট্রপতি কেন। আপনি নিশ্চয়ই শুনেছেন নাহিদ ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তিনি স্পষ্ট করে কথা বলছেন কার সাথে? অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে। তিনি বলছেন বর্তমান রাষ্ট্রপতিকে বহাল রেখে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং এই সরকারের প্রধান হিসেবে আমরা আপনাকে চাই। তার মানে কি? তার মানে এই রাষ্ট্রপতিকে বহাল কারা রেখেছেন? নাহিদ ইসলামরা। এখন আপনি 6 মাস পরে, 1 বছর পরে এসে বলেন যে এই রাষ্ট্রপতি আমরা চাই না। আপনি যে সংবিধান মেনে আপনি শপথ নিলেন, আপনি 6 মাস পরে এসে বলেন এই সংবিধান আমরা চাই না। মাঝপথে এসে এই ধরনের কথা বললে দেশটা সঠিক পথে যায় না, একটা আনস্টেবল পরিবেশ সৃষ্টি হয়, যে কারণে অনেক দল বলেছে যে এখন এটা সম্ভবপর নয়। আপনি তো ওই সময় সিদ্ধান্তগুলো নেননি, আপনি ভুল করেছেন। তো ভুলের খেসারত তো আসলে মাঝপথে দেওয়া যায় না। আজকে নাহিদরা যে ভুল করেছেন, এই ভুলের খেসারত জাতি কিভাবে দেবে? আর একটা গণ অভ্যুত্থান, যেটা মঞ্জু ভাই বলেছেন, এবং এই গণ অভ্যুত্থান কি আসলেই সহজ? হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থান করতে 16 বছর লেগেছে।
আপনার কি মনে হয় আমরা প্রাণ গিয়েছে, জি কতগুলো প্রাণ গিয়েছে, কতগুলো প্রাণ গিয়েছে। সুতরাং এখন আসলে গণ অভ্যুত্থান, এটা আমরা রাজনৈতিক বক্তব্য অনেকে দিচ্ছি, গণ অভ্যুত্থান এত সস্তা জিনিস না যে আপনি বললেন আর হয়ে গেল। জি শিশির মনির, রাশেদ খান আপনাদের কিছু পরামর্শ দিয়েছেন, সেটা আরেকটু বিস্তারিত আপনাকে বলছি। তিনি বলছেন জামায়াত এবং শিবিরের অন্য দলে নিজেদের কর্মী যুক্ত করার রাজনীতির নীতি বন্ধ করতে হবে। সাম্প্রতিককালে এই নীতির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গণ অধিকার পরিষদ ও এনসিপি। তিনি বলেছেন তারুণ্যের এই দুই দলের পাশাপাশি বিভিন্ন দলেও তাদের নিজেদের লোক যুক্ত রেখে সেই দলগুলোকেও তারা ক্ষতিগ্রস্ত করেছে, দলের মধ্যে সন্দেহ সংশয়ও বাড়িয়েছে। এমনকি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনেও পরিচয় অপ্রকাশ্য রেখে যুক্ত করার নীতির কারণে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত কার্যক্রমও বাধাগ্রস্ত হয়েছে। অন্য দলে যুক্ত করার এই নীতি থেকে বাম ডান মধ্যপন্থী কেউই ছাড় পায়নি। পরামর্শ গ্রহণ করলেন কিনা, কেন পরিচয় লুকিয়ে জামায়াত শিবিরকে রাজনীতি করতে হয়? আমি উল্টা রাশেদকে বলবো যে তার দলে কারা ব্যবহার হবে, কারা তার দল করবে, সেটা দেখার দায়িত্ব তো তার। আপনার দলে কারা হবে, আপনার টেলিভিশনে কারা চাকরি করবে, সেটা দেখার দায়িত্ব তো আপনার। সেই দায়িত্ব তো আমাকে দিলে চলবে না। আর শিবিরের সঙ্গে শত শত হাজার হাজার লোক জড়িত। সবাই কি শিবিরের সঙ্গে জড়িত যারা আছে, সবাই কি শিবিরের স্ট্রাকচারের মধ্যে আছে? সব তো নাই স্ট্রাকচারের মধ্যে। তারা কি অন্য দলের স্ট্রাকচারের সাথে? না, এই যে হাজার হাজার ছাত্ররা জড়িত, ধরেন একটা ছাত্র সংগঠনের সঙ্গে নেতৃত্বের ক্যাটাগরির মধ্যে কত লোক থাকে, সাপোর্ট করে অনেক লোক আছে না? অনেক লোক আছে না যে মনে মনে ভালোবাসে? এটি কি আমি আপনার পক্ষে বেরোমিটার ফিট করা সম্ভব যে কার মনের ভিতরে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালোবাসা আছে? এটি আমাদের দলে, যেমন ধরেন আমাদের দলে যদি অন্য একটা দলের লোক ইনফিলট্রেট করে, এটা চেক দেওয়ার দায়িত্ব তো আমার যদি প্রপার ফিল্টারিং সিস্টেম থাকে, তা আই উইল বি এবল টু আইডেন্টিফাই যে হু ইজ ট্রাইং টু ডাইভালজ মাই এজেন্ডা। এই জন্য আমি মনে করব এরকম যদি কোনো রাজনৈতিক দল থাকে যাদের এজেন্ডা ডাইভালজ হয়ে যাচ্ছে বলে মনে করা হয়, তো ইট ইজ দি ডিউটি অফ দ্যাট পলিটিক্যাল পার্টি লিডারশিপ to identify who are doing what, এবং এটা যদি তারা না করতে পারেন এর দায়িত্ব তো আমার ঘাড়ে আপনারা নিতে চাচ্ছেন না। জি, আপনাদের যেমন রাশেদ খানের যেমন কিছু অভিযোগ আছে বা তিনি আপনাদেরকে পরামর্শ দিয়েছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদও আপনাদেরকে নিয়ে সন্দেহ পোষণ করেন। তিনি বলেছেন আমরা সন্দেহ করছি জামায়াত রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে এবং আগামী জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে, এমনকি ভণ্ডুল করতে চায় এমন কোন শক্তির সাথে কাজ করছে। তার এই সন্দেহ নিয়ে আপনার কিছু বলবার আছে কিনা? এই সন্দেহের বেসিস কি তিনি ভালো বলতে পারবেন, কিন্তু এই সন্দেহের পক্ষে কোনো জাস্টিফিকেশন আছে বলে আমাদের কাছে মনে হয় না। কি সন্দেহ তিনি করছেন, কেন করছেন? পিআরের কথা বলছেন তাই? পিআরের আলোচনা তো ঐকমত্য কমিশনে হয়েছে। ভণ্ডুল করার কথা কেন বলছেন? নির্বাচনের কথা আমরাই তো নির্বাচনের কথা ডিসেম্বরেও বলেছিলাম, আমরা ফেব্রুয়ারিতে বলেছি, আমরা এপ্রিলেও বলেছিলাম আফটার। তো এর 2-3টা একটার মধ্যে তো আছেই। তো ভণ্ডুল করার প্রশ্ন আসলো কেন? কোন আর্গুমেন্টের কারণে তিনি বলবেন আমরা ভণ্ডুল করতে চাচ্ছি? ভণ্ডুল হয় কি করে নির্বাচন? ভণ্ডুল হতে গেলে একটা নির্বাচন আয়োজন করলেন, আয়োজনের স্টেক হোল্ডাররা এটা ভণ্ডুল করতে পারে। ইলেকশন কমিশন বলতে পারে নির্বাচন হবে না, সরকার বলতে পারে নির্বাচন হবে না, জামাত ইসলামী বলবে নির্বাচন হবে না। রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডার। তো জামাত ইসলামী স্টেকিং প্রিপারেশন। আপনি তো বললেন 300 আসনে আমরা লাল সবুজ নীল কত সিগন্যাল দিয়ে আগে থেকে লাগিয়ে দিয়েছি। উই আর টেকিং প্রিপারেশন। এখন আমরা কেন বলেছিলাম ওই কথাটা? আজকে যেটা যেটাকে বলা হচ্ছে যে একটা রেফারেন্ডামের ঐকমত্যে আসা হচ্ছে, এই রেফারেন্ডামের ঐকমত্যে তো বিএনপি আরও 2 মাস আগেই আসতে পারত। সেই প্রশ্নই তো রাশেদ একটু আগে বললেন যে 2 মাস আগে হলে এই সময়টা সেভ হয়ে যেত। সেই জন্য ওনারাও তখন বলেছেন কি জানেন, একমাত্র অপশন হলো পরবর্তী পার্লামেন্ট এটা করবে। আমরা তো তখন বলেছিলাম সকল যখন একমত হলো যে এখনই আমরা এটা বাস্তবায়ন চাই, পরবর্তী পার্লামেন্টের উপর আমরা ছাড়তে চাই না। এখন বিএনপি ছাড় দিয়ে এসে বললেন ঠিক আছে তাহলে গণভোট আয়োজন আমরা করতে পারি। এই কথা 3 মাস আগে বললে ইলেকশন ভণ্ডুলের প্রশ্ন, এখন তো উল্টা প্রশ্ন করতে হয়। তাহলে ইলেকশন ভণ্ডুলের প্রশ্নটা কার ঘাড়ের উপর চাপবে? আপনাদেরকে নিয়ে নিন্দুকেরা আরেকটা কথা বলে, জামায়াতকে জেতাতে পেছন থেকে কাজ করছে আওয়ামী লীগ, তাহলে তারা বিশ্বকে দেখাতে পারবে বাংলাদেশের ডানপন্থীদের উত্থান হয়েছে। এমন বিশ্লেষণ যারা করেন তাদের জন্য আপনাদের জবাব কি? দেখুন, বিশ্লেষণ তো করবেই। একটা রাজনৈতিক সিচুয়েশন দেশে তৈরি হয়েছে, নানান স্টেক হোল্ডারের ভবিষ্যৎ সম্পর্কে অনেকেই ভবিষ্যৎবাণী করবে। বিশ্লেষণও কিন্তু একটা গ্রামার। বিশ্লেষণ যারা করেন তারও এই ব্যাপারে লেখাপড়া যাদের থাকে তারা ওই কাছাকাছি যেতে পারেন, আর যাদের হঠাৎ মন্তব্য করার অভ্যাস থাকে তারা শেষ পর্যন্ত পৌঁছতে পারেন না। তখন তার মন্তব্যর বা গ্যাস যেটা করেন এটা যখন ফুলফিল হয় না, তখন নিজের কাছে নিজেকেই অনেকটা প্রশ্নবিদ্ধ মনে হয়। ফলে আমি মনে করি
নিন্দুকদের কোনো দাবিকে আমি নেগেটিভভাবে নেওয়ার আমি রাজি নই। যদি কেউ কোনো ইস্যু সত্যিকার অর্থে রেইজ করে যেখান থেকে আমার জন্য লার্নিং আছে, আমি শিখতে পারি, বুঝতে পারি, আইডেন্টিফাই করতে পারি, আমার এজেন্ডাকে রিডিফাইন করতে পারি, আই ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দি ক্রিটিসিজম। জি, সরা তুষার, সমসাময়িক রাজনৈতিক বিষয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে মত বিনিময় করেছে এনসিপি, মানে আপনার দল। আলোচনায় জুলাই সনদের আইনি ভিত্তি, সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি, আওয়ামী লীগের বিচার এবং জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম স্থগিত বিষয়ে দুই দলের মধ্যে ঐকমত্য হয়েছে। এনসিপি কি ইসলামপন্থী দলগুলোর সাথে কোনো রাজনৈতিক জোট বা মোর্চা করতে যাচ্ছে কিনা? যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে সেই বিষয়গুলো সামনে রেখে আগামী দিনে যারা একমত হবে তাদের নিয়ে আপনারা কোনো জোট গঠন করবেন কিনা? না, জোটের প্রশ্ন না, কিন্তু এই বিষয়গুলোতে আমরা একটা জাতীয় ঐক্যমত্য চাই। আমরা এই বিষয়ে নিয়ে গণ অধিকার পরিষদের সাথে কথা বলেছি, প্রায় প্রত্যেকটা দলের সাথে কথা বলেছি। কিছুদিন আগে 9 দল একসাথে বসে কথা বলেছে, তখন আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে আপনারা কি বামদের সাথে জোট করবেন? এখন আবার যখন ইসলামপন্থী দলগুলোর সাথে, আমরা যেটা বিশ্বাস করি হচ্ছে যারা আদর্শ ভিত্তিক রাজনীতি করে তাদের রাজনীতি তাদের কাছে, কিন্তু কতগুলো বিষয় এই মুহূর্তে জাতীয় বার্নিং ইস্যু, যেগুলোর কথা আপনি উল্লেখ করলেন, এই ইস্যুগুলোতে আমাদেরকে আমাদের যার যার রাজনীতির ঊর্ধ্বে উঠে একটা জাতীয় জায়গায় থাকতে হবে। তো সেই কারণে যেমন ধরুন এখানে যেই পয়েন্টসগুলো আপনি পড়লেন, একটাও কি এনসিপির, এখানে একজনকে জিজ্ঞেস করেন তারা কিছু ব্যাপার দ্বিমত করবে, কেউ দ্বিমত করবে না। ফলে এটার ব্যাপারে রেগুলার এক্সচেঞ্জ ইটস এ ভেরি নর্মাল থিং, মানে পলিটিক্যাল পার্টিগুলো করবে। তো এনসিপি তার ওই ধারাবাহিক যে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে বৈঠকের অংশ হিসেবে এই বৈঠকটা করছে। আর জোটের বিষয়ে আমাদের জোট একটা জিনিসকে কেন্দ্র করে হতে পারে, সেটা হচ্ছে ইলেকটোরাল জোট। সেটা ইলেকশন আর একটু আগালে, তফসিল আসলে তখন বোঝা যাবে যে কার সাথে কার জোট হবে না হবে। আপাতত আমাদের নিজস্ব সাংগঠনিক দৃষ্টিতেই মনোযোগ। হচ্ছিল আপনারা প্রায় জামাতের ঘরে ঢুকেই গিয়েছিলেন, মানে বেরিয়ে এলেন যে সেটা কি আসলে উপদেষ্টা মাহফুজ আলম যখন বললেন বাংলাদেশে আর মওদুদীপন্থী দলের দরকার নেই, তখন বেরিয়ে এলেন নাকি অন্য কোনো কারণ ছিল? এই যে প্রায় ঢুকে গেছে, এটা আপনি দেখবেন যে 16 বছর এরকম একটা ফ্রেমিং ছিল, একদিকে আওয়ামী লীগ, অন্যদিকে বিএনপি জামাত, বিএনপি হাইফেন জামাত, এক পর্যায়ে হয়ে গেছে জামাত হাইফেন বিএনপি। এখন বাংলাদেশে এই ধরনের একটা বিভাজন বা এই ধরনের একটা ফ্রেমিং রাখতে চাওয়া হয়, যেহেতু আওয়ামী লীগ নাই, সুতরাং বিএনপিকে এখন ওই কর্টে ঠেলে দাও, আর এদিকে এনসিপি জামাত, জামাত এনসিপি, এইভাবে ধরেন এই যে আজকে আমরা আপনার কি বলে এই ভোটটা কবে হবে, গণভোটটা ইলেকশনের দিন হোক, এটা আমাদের বিএনপির সাথে মিলে গেছে, জামাত বলছে আগে। তা এখন কিন্তু কেউ বলছে না বিএনপি এনসিপি, এটা কিন্তু বলা হচ্ছে না, কারণ ওই যে একটা মজার রাজনীতি আছে, জামাত এনসিপি মেলালে একটু ভালো হয়, এটা এক ধরনের ফ্রেমিং এর পলিটিক্স, এটা সবসময় থাকবে। কিন্তু ঘরে ঢুকে যাওয়া বা বাইরে আসা কিছু নেই, আমরা সবাই বাংলাদেশের ভেতরে আছি। অনেক বিষয়ে জামায়াতের সাথে দ্বিমত হয়, যেমন ধরুন আমরা পিআরের ক্ষেত্রে তো আমরা বলছি যে এই যে নিম্নকক্ষে পিআর, এটা আমরা সমর্থন করি না, কিন্তু তখন কিন্তু বলা হচ্ছে না যে আপনারা জামাতের সাথে এটা আলাদা বক্তব্য। কিন্তু যখনই আমাদের একটা বক্তব্য মিলে যাচ্ছে তখন দেখা হচ্ছে যে এটা জামাতের দাবি। কিন্তু আপনি তো এইভাবেও চিন্তা করতে পারেন, এই যে আজকে বিএনপি গণভোটের জায়গাটা আসলো, এই কথাটা তো গণ অধিকার পরিষদ সেই সংস্কার কমিশন থেকে বলে আসছে, যখন আলাদাভাবে বসতো আমরা বলেছি আমাদের মতো করে, সবাই বলেছে। তো এখন কিন্তু বলা হচ্ছে না যে বিএনপি অন্য সবার কোর্টে এসেছে। হ্যাঁ, তো এই ফ্রেমিং এর রাজনীতিগুলো থাকবে, এটা খুব বড় ব্যাপার না। জি, শহীদুল ইসলাম বাবুল, আপনাদের দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন কোন রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে বিএনপি কোনোদিন মাথা নত করতে পারে না। রাষ্ট্র কোনো ছেলে খেলা নয়, 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারি না। এই রাষ্ট্রকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে দিতে হবে, এই দেশের জনগণই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মালিক। কোন দলটি কি অভিসন্ধির মাধ্যমে আসলে বিএনপির মাথা নত করাতে চেষ্টা করছে, কি সেই অভিসন্ধি পরিষ্কার করতেন যদি? আপনারাই তো বড় দল। সালাউদ্দিন ভাই বলেছেন উনি সেটা পরিষ্কার করতে পারবেন। আমি যতটুকু বুঝি যে এই যে বলা হচ্ছে আমরা একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছি, এখন আমি যদি বলি যে না এটা কোনো পথ না, সাংবিধানিক প্রক্রিয়া পথ না, এটা এখন অর্ডিন্যান্স করে এটা এখন এই যে মানে কি বলে নিয়ম বহির্ভূত বা ইথিক্যাল বহির্ভূত বা আইন বহির্ভূত যে পথ আপনারা বলছেন বা বলবার চেষ্টা করছেন যে এটা এইভাবে হইতে হবে, জুলাই সনদ এখনই ঘোষণা করে দিতে হবে, এই যে পথ, তাহলে তো আমরা সাংবিধানিক যে একটা রাষ্ট্র তো একটা নিয়মের মধ্যে দিয়ে চলতে হবে। শুধু রাষ্ট্রগণ, একটা পরিবার, একটা প্রতিষ্ঠান, একটা স্কুল, একটা কলেজ, প্রত্যেকটারই একটা নীতিমালা থাকতে হবে। তো সেই নীতিমালার ভিত্তিতে পরিচালিত হতে হবে। কিন্তু সেই নীতিমালার মধ্যে যদি আপনি না থাকেন তাহলে তো এই যে মাচ্ছন্যায় হয়ে যায়, তারপরে কি এই মব হয়ে যায়, তারপরে বিশৃঙ্খলা হয়ে যায়, হটকারিতা হয়ে যায়, এবং এই সুযোগটা গ্রহণ করে আমাদের বিরোধী যে শক্তি, সেই বাস্তবতায় উনি বলেছেন যে রাষ্ট্র ছেলে খেলা না। অবশ্যই তো রাষ্ট্র ছেলে খেলা না, এবং আমার যখন যেটা ইচ্ছা আমি সেটা তো করতে পারবো না। আরেকটা বিষয়টা পরিষ্কার করবেন, স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস সাহেব যেটা বলেছেন যে পিআর সহ কিছু অযৌক্তিক দাবিতে নির্বাচন বানচালের হুমকি দিয়ে একটি ধর্ম ব্যবসায়ী দল
বিভ্রান্তি ছড়াচ্ছে, একদিকে বিভ্রান্তি ছড়াচ্ছে, অন্যদিকে নির্বাচনী কর্মকাণ্ড পুরোদমে চালিয়ে যাচ্ছে। এই দলটি সবসময় জাতিকে অন্ধকারে রাখতে পছন্দ করে, তারা মুখে এক কথা বলে আর বাস্তবে ভিন্ন রূপ। আপনারা যাদের ধর্ম ব্যবসায়ী বলে ট্যাগ দিয়ে রাজনীতিতে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করছেন, এটা কি তাদের রাজনীতি কৌশল হতে পারে না? বিষয়টা কি এমন যে কৌশল মোকাবেলায় করায় আপনারা বিভ্রান্ত, আপনারা ঠিক পেরে উঠছেন না, তারা নির্বাচনী মাঠ আসলে ওই কৌশল দিয়ে গোছাচ্ছে, মানে জনগণের চাইতে বিএনপি বেশি বিভ্রান্ত হচ্ছে তাদেরকে নিয়ে? বিএনপি বিভ্রান্ত হচ্ছে না। শোনেন, কৌশল থাকতেই পারে, কিন্তু অপকৌশল, নীতিহীন কৌশল, এই কৌশলটা, যেমন একটু আগে আপনি আলাপ করছিলেন যে আমাদের শিশির মনির ভাই বলল যে যার যার রাজনৈতিক দল পাহারা দেওয়ার দায়িত্ব তার। হ্যাঁ, আমরা তার মানে মিন করে যে শিবির তো ঢুকতেই পারে, এটা তাদের কৌশলের অংশ হতে পারে। আওয়ামী লীগ বলতো যে নির্বাচনে রাতের বেলায় হয়েছে বা কারচুপি হয়েছে। এই প্রশ্ন যখন আমরা বলতাম, কেউ কেউ বলতো, বা সুশীল সমাজের কেউ কেউ বলতো, তো বিএনপি পাহারা দিতে পারে নাই কেন, ঠেকাইতে পারে নাই কেন? বিষয়টা যে রাতের বেলায় করেছে এটা কোনো অপরাধ না, বিএনপি ঠেকাইতে পারে নাই এটা একটা অপরাধ। আপনি আপনার ঘরে আরো সহজ করে যদি বলি, চুরি হইলো, ডাকাতি হইলো, এখন আপনি যে ডাকাতি করলো তার কোনো দোষ না। আপনি কেন বন্দুক নিয়ে বসে থাকেন নাই, তাকে গুলি করেন না, এটা আপনার অপরাধ। আপনি আপনারটা ঠিক রাখতে পারেন, বা লোহার দরজা কেন লাগান নাই। বিষয়টা কি এরকম? বিষয়টা হলো ইথিক্যাল একটা ইস্যু। প্রত্যেক রাজনৈতিক দলেরই একটা ইথিক্যাল অবস্থান থাকতে হবে। আপনি যদি আপনার দলের এই কৌশল নেন যে অন্য দলের ভিতরে ঢুকে তার মধ্যে আপনি তথ্য আনবেন, এটা তো নীতিহীন একটা কাজ হলো। সেটা হতে বিশৃঙ্খলা তৈরি হয় বা অসৎ একটা পন্থা, এটা আমরা মনে করছি, যেটা ওই নির্বাচনের ইস্যুতে আমি বললাম। তো সেই জন্য আব্বাস ভাই কাকে মিন করেছেন আমি জানি না, কিন্তু জামাতে ইসলাম এটা করছে। তাদের যে বেসিক নীতি এক এক সময় এক এক রকম, এক এক সময় এক এক রকম বক্তব্য দিচ্ছে, ভারতের ইস্যুতে দিচ্ছে, তারপরে ধর্মের ইস্যুতে দিচ্ছে। তাদের যে ইথিক্যাল অবস্থান, আল্লাহর আইন চান, এখন তারা আল্লাহর আইন চান না। আব্দুল্লাহ তাহের বললেন যে না, তারা শরিয়া আইন কায়েম করবেন না। তো আল্লাহর আইন কি, শরিয়া আইন, এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এই বিষয়গুলো একটা টোটালি তার একটা ধোঁয়াশার মধ্যে রাখছে মানুষকে। এই বিষয়গুলো যারা ক্লিয়ার করে, ধূম্রজালের মধ্যে আছে মানুষ, যে আসলে জামাত ইসলাম কি চায়। যেমন ধরেন কেউ কেউ রসিকতা করে বলছে যে আওয়ামী মুসলিম লীগ এক সময় ছিল, মুসলিম লীগ বাদ হয়ে লেস কাইটে আওয়ামী লীগ হয়ে গেছে। এখন জামাত ইসলামী, ইসলাম বাদ দিয়ে কি জামাত হয়ে যাবে কিনা, সেই শুধু বাংলাদেশ জামাত হবে কিনা, না কি হবে, নামটা পরিবর্তন হয়ে যাবে কিনা যায় না। কিন্তু আপনারা না বুঝতে পারলেও জনগণ বুঝলে, জনগণ ভোট দিলে, জনগণের রায় দিলে তো আপনাদের নিশ্চয়ই কোনো সমস্যা নেই। আপনি আগে না, সেটা তো কোনো সমস্যার কথা আমি বলছি না, কিন্তু আপনি কৌশলের কথা যে বলছেন, কিন্তু কৌশলটাকে নীতিহীন কৌশল যদি হয়, আপনাদের অপকৌশল মনে হচ্ছে। রাশেদ খান জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে আন্দোলনে আপনাদের দলের সভাপতি নুরুল হক নুরু মারাত্মকভাবে আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরেও পাঠানো হয়েছিল, তিনি এখন দেশে ফিরেছেন। তার সার্বিক অবস্থা কি সেটা জানতে চাই। তিনি কি পুরোপুরি সুস্থ হয়ে ফিরেছেন কিনা, নাকি আবারও তাকে আরো উন্নত চিকিৎসা নিতে হবে? তার চিকিৎসার খরচ কে বহন করেছেন, তিনি নিজে নাকি রাষ্ট্র? ধন্যবাদ। নুরুল হক নূর গত 29 আগস্ট আমাদের দলীয় কার্যালয়ের সামনে রক্তাক্ত হন সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশের কতিপয় সদস্যের দ্বারা। আমরা এই বিষয়টি নিয়ে বারবার বলেছি, যারা এই ঘটনায় সম্পৃক্ত তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। একটি তদন্ত কমিশন গঠিত হয়েছে, আগামীকাল সেই কমিশন আমাদেরকে ডেকেছে, আমরা সেখানে কথা বলবো। তবে এই ঘটনায় আমরা পুরো বাহিনীদ্বয়কে আমরা দোষারোপ করছি না, কারণ আমরা এই বাহিনীর বেতন সব কিছু তো আমাদের টাকায় দেওয়া হয়, এই বাহিনী আমাদের বাহিনী। তবে যারা দোষী তাদের বিচার হতে হবে। নুরুল হক নূর গতকাল তিনি সিঙ্গাপুর থেকে চিকিৎসা গ্রহণ শেষে বাংলাদেশে এসেছেন এবং 4 মাস পরে আবারও সিঙ্গাপুরে যাওয়ার কথা, এবং তার একটি মেজর অপারেশন করা হবে। তার নাক ফ্র্যাকচার হয়েছিল, তার চোয়াল ফ্র্যাকচার হয়েছিল, চোখের নিচে আঘাত আসে, এবং আমরা মনে করি নুরুল হক নূর গতকাল নিজে বলেছেন যে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এই ধরনের ঘটনা ঘটানো হয়। এবং যেহেতু এখনও পর্যন্ত এই উপদেষ্টারা শুধুমাত্র দায়সারা প্রতিবাদ জানিয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে তাদের কোনো কঠোর পদক্ষেপ আমরা দেখি নাই, সেই জায়গা থেকে তিনি বলেছেন প্রয়োজনে এই উপদেষ্টাদের কলিজায় টান দেওয়া হবে, এই কথা তিনি বলেছেন। অর্থাৎ দীর্ঘ প্রায় 1 মাসের অধিক সময় পরে তিনি বক্তব্য দিয়েছেন গতকাল, আপনি নিশ্চয়ই শুনেছেন, এবং তার সেই বক্তব্য খুবই আপনার জ্বালাময়ী ছিল, এবং তার ভিতরে যে এক ধরনের রাগ, ক্ষোভ, মানে সেটা আমরা দেখেছি যে আসলে এত বড় ঘটনা, একটা দলের প্রেসিডেন্ট, তারপর এখনো পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা নিল না। ওই সময় সরকারের পক্ষ থেকে আমাদেরকে ডাকা হয় এবং প্রধান উপদেষ্টা আমার সামনে নিজে তার প্রেস উইংকে নির্দেশনা দেন নুরুল হক নূরকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যাপারে। তো এটা সরকারের উদ্যোগ, এবং পরবর্তীতে সরকার তারা লেন্দি একটা প্রক্রিয়া তারা অবলম্বন করেছে। তো আমরা সেই সময় সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের দলের পক্ষ থেকেই আমরা তাকে দেশের বাইরে পাঠাবো। পরবর্তীতে সরকার যোগাযোগ করে
সরকার এই সরকারই পাঠিয়েছে। তবে এটা আসলে সরকারকে আমি ধন্যবাদ দিব, নাকি এই যে যারা অপরাধী, যারা এইভাবে এই ধরনের ঘটনা ঘটালো, তারা এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো না, সেক্ষেত্রে সরকারকে তিরস্কার জানাবো? আমি আসলে নিজেও বিভ্রান্ত যে সরকার আসলে কি দুর্বল। ওই যে অদৃশ্য সরকারের কথা বলা হচ্ছে না, যে একদিকে আপনি মানে মানে পুরস্কার দিচ্ছেন, অন্যদিকে আপনি আবার তিরস্কার দিচ্ছেন। সরকারের বিষয়টা আসলে এরকম হয়ে গেছে যে সরকার হয়তো অদৃশ্য শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারছে না, এবং অদৃশ্য শক্তি এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আচ্ছা, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, যে অদৃশ্য শক্তির কথা বলছেন, কখনো হয়তোবা রাজনীতির আলোচনায় চলে আসতেও পারে। আগামী বৃহস্পতিবার রাত 9টায় দেখা হবে, সাথেই থাকবেন।